প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষটা যদি এরকম করেন, যারা তার প্রিয় ভাজন বলে জানি, এর দায়টা কিন্তু পরোক্ষভাবে সবাই আলটিমেটলি প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলবেন। শাকত হোসেন শাহিন, তো যে আপনিও গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছেন, আপনি একটু আগেও আমরা দেখেছি সেই স্ট্যাটাসটি, যে মানে এক ধরনের সমালোচনা আমরা শুনি। প্রধানমন্ত্রী বারবার বলছেন গণমাধ্যমের কাছে, তিনি আমাদের ডেকে নিয়েও বলেছেন যে তিনি গণমাধ্যমের আর ফ্যাসিস্ট আমলের রোলটা দেখতে চান না। তিনি অনেক ভালো কথা, তিনি মানবিকতার কথা বলেছেন, তিনি সরকারের যৌক্তিক সমালোচনার কথা বলছেন, ভুল ধরিয়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু তার আশেপাশের যে এরকম দু একজনকে আমরা যারা দেখছি, যে তারা কি কোনোভাবেই ওই আগের মানসিকতা থেকে কি বের হতে পারছেন বা ইস্যু পারছেন। এবং এখানে ধরেন যৌক্তিকভাবে হয়তো কেউ বলে ফেলতে পারে, উনি কি করেছেন, আপনি কিভাবে নিশ্চিত হলেন? আমাদের ওখান থেকে ওনাদের কন্টেন্টগুলোই গায়েব হয়ে যাচ্ছে, এবং ওইটার পরেই এটা হয়েছে এবং ধারাবাহিকভাবে সেটা হচ্ছে, এবং তারপরে পুরো প্ল্যাটফর্মটাই মানে চলে যাবার উপক্রম হয়েছে, নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার। তো পুরো সেই জায়গাটা থেকে যে আসলে তার বার্তা কি, মানে প্রধানমন্ত্রীর বার্তাটুকু কি তার আশেপাশের লোকজন নিতে পারছেন? ওয়েল, আমি নিজেই প্রথমে আপনাকে এই প্রশ্নটা করার জন্য রেডি ছিলাম, যে আপনি যে শুরুটা করলেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তাকে নিয়ে রিপোর্ট করার পরে আপনাদের এটা তিনি এরকম সাইবার অ্যাটাক করেছেন বা সরিয়ে দিয়েছেন, এসে করেছেন, সেটা আপনারা নিশ্চিত হলেন কি করে? এমনও তো হতে পারে যে তার এইটা সরিয়ে দিয়ে তাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তোলার জন্য কোনো পক্ষ তো করতে পারে বাংলাদেশে বা বিভিন্ন দেশে, এটা কোনোটাই অসম্ভব নয়। সুতরাং যদি তিনি করে থাকেন, এরকম কোনো আলামত পান, সেটা নিয়ে রিপোর্ট করা উচিত হবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে। কিন্তু কথা হলো গিয়ে যে এই যে দুইজন মন্ত্রীকে নিয়ে, আমি তার সঙ্গে আরেকজন মন্ত্রীকে যোগ করবো এখানে, দুইজন মন্ত্রীকে নিয়ে নেতিবাচক রিপোর্ট শুরু থেকেই অনেক হয়ে আসছে। সেই নেতিবাচক রিপোর্টগুলি সরকারের এবং দল হিসেবে সরকারি দল বিএনপির জন্য ক্ষতি করছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থন করা, বিএনপির পক্ষ অবলম্বনকারী একজন লেখক বা আলোচক হিসেবে আমি বিএনপির ওয়েল উইশার, এরকম একটা ধারণা এস্টাবলিশড হয়েছে। ফলে এরকম কিছু হলে আমাদের দলের ফলোয়াররা, সমর্থকরা, নেতারা অনেকে আমাকে বলেন, ভাই কি হচ্ছে, এতে তো দলের বা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই জন্য আমি দলের এবং সরকারের ওয়েল উইশার হিসেবে, কারণ আমি মনে করি বাংলাদেশে বিএনপির ছাড়া অন্য কোনো বিকল্প রাজনৈতিক শক্তি নাই যারা এই মুহূর্তে বাংলাদেশটাকে রান করাতে পারে। তো বিএনপি যদি ফেল করে, হোয়াট নেক্সট? তাহলে এই দেশ তো ধ্বংস হয়ে যাবে। সেই জন্য বিএনপিকে এমন কোনো পথে যেতে দেয়া যাবে না যাতে বিএনপির কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয় এবং এই সরকার ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে আমি দেখি বিষয়টা। তো যখন দেখি যে তার নামে যমুনা টিভিতে যে রিপোর্টটা ছিল, সেটা হলো সে সম্পদের মালিক হয়েছেন, 6 কোটি বা সামথিং এরকম সম্পদ কিনেছেন। তাহলে তার হলফনামায় যে সম্পদ দেখিয়েছিলেন, এই কয় মাসে এত সম্পদ বাড়লো কী করে, এরকম একটা প্রশ্ন তারা তুলেছেন। তার যথাযথ জবাব দিলেই তো হয়ে যায়। সেটাকে ওটা সরানোর জন্য চাপ দেওয়া বা কিছু করে থাকেন যদি, সেটা ন্যায়সঙ্গত নয়। দ্বিতীয় হলো আপনার যে রিপোর্টটা ছিল, সেই রিপোর্টও যে প্রশ্নগুলি আনা হয়েছে, তার যেটা তুষার ভাই বললেন, তার ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। তবে তুষার ভাই যত সরলভাবে বললেন, আমি বিষয়টা আবার অত সরলভাবে দেখতে রাজি নই। এই জন্য যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুধু একজন ব্যক্তির সঙ্গেই হবে, তার স্ত্রী সন্তানের সঙ্গে হবে না, এত সরলভাবে নেওয়াটা উচিত হবে না আমাদের। কারণ হলো ওনার নামে ছিল, সেটা ওনার স্ত্রীর নামে হস্তান্তর করেছেন, যে কারণে তিনি নিজে কোথাও কম্পিট করতে পারবেন না। ঠিক একই কারণে নাম হস্তান্তর হলেও, না হাত বদল হলো, স্ত্রী বা সন্তান, কারণ এটা পারিবারিক ব্যবসা, এই স্ত্রী এবং সন্তান যে সম্পদের মালিক হবেন এই ব্যবসা করে, সেই সম্পদের মালিক তো পিতাও হবেন বা তার স্বামীও হবেন। সুতরাং এইখানে তার এটা করাটা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা অবশ্যই পড়ে। তার ভেবেচিন্তে করা উচিত ছিল যে এইটা করলে তার কারণে, তার এই ছোট্ট ভুলের কারণে বা ছোট্ট একটা পদক্ষেপের কারণে প্রধানমন্ত্রী এবং গোটা সরকারটা প্রশ্নের মুখে পড়ে যায়। এবং এই সব রেকর্ড প্রতিদিনার আমলনামা কিন্তু যোগ হয়। ভবিষ্যতে এদেরকে রাজনীতি করতে হবে, নির্বাচনী মাঠে যেতে হবে, এই সংবাদ মাধ্যম ফেস করতে হবে, আমাদেরকে এগুলো ফেস করতে হবে যে আপনাদের মন্ত্রীই করেছে, তার বিচার করেননি। আর একটা এর একই সঙ্গে আমি যোগ করি যে আমার দেশের আর একটা রিপোর্ট ছিল রেল সেতু মন্ত্রী নিয়ে,
সেখানে জিকে শামীম অত্যন্ত জঘন্য ঘৃণিত এক ব্যক্তি হিসেবে উপস্থাপিত হয়েছিল ক্যাসিনো কেলেঙ্কারির সময়। সে এক সময় ছাত্রদল না যুবদল কি করতে পরে আসলো যুবলীগে, তার নেতা হয়ে সম্রাটের সহযোগী হয়ে যুবলীগের সম্রাটের সহযোগী হয়ে পরে বড় ঠিকাদার ছিল, বড় ঠিকাদার হয়ে গেল জিকে বিল্ডার্স। সেখান থেকে তাকে গ্রেফতার করা হলো এবং আমরা টক শোতে ওই সময় এই জিকে শামীমের এইসব ক্যাসিনো এইসব অবৈধ ব্যবসা নিয়ে প্রচুর কথা বলেছি। সেই লোকটা হঠাৎ করে কি করে জেল থেকে বের হয়ে এসে এত সহি হয়ে গেল যে তার 10 বছরের জন্য রেলের সমস্ত বিজ্ঞাপনের মালিক সে হতে চায়, সেটার জন্য মন্ত্রী বরাবর আবেদন করে এবং মন্ত্রী সেখানে সচিবকে নির্দেশ দেন সহযোগিতা করার জন্য। এটা তো দলের জন্য সরকারের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি বিডি ক্লিন নামে একটা প্রতিষ্ঠান আছে যেটা নর্থের সাবেক মেয়র আতিকুল ইসলামের এপিএস ছিলেন ফরিদ সাহেব, ছাত্রলীগের নেতা ছিলেন, যুবলীগের নেতা ছিলেন, তার প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান এবং তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে নিউজ হয়ে আসছে। তারা এখন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের সঙ্গে মিটিং করছেন এবং তারা এই পর্যন্ত রিচ করে গেছেন। তা জিকে আলমরা, বিডি ক্লিনরা, ফরিদরা যখন সরকারের এই পর্যায়ে রিচ করে যায় এবং এইসব সমালোচনাগুলো যখন আসে সামনে, তখন আমরা আতঙ্ক বোধ করি যে এই কিছু মন্ত্রী এবং তাদের এইরকম তারা এটা ইন্টেনশনালি করছেন বা খুব টাকা কামাইয়ের জন্য করছেন সেটা নাও হতে পারে। তাদের এটা রাজনৈতিকভাবে খুব পরিপক্ক সিদ্ধান্ত নয়, কিন্তু এই অপরিপক্ক সিদ্ধান্ত হলেও আমি যদি তাদেরকে ভালো হিসেবে সার্টিফিকেট দিয়েও বলি যে কাজটা গ্রহণযোগ্য হয়নি, যার ফলে সরকার এবং দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই সরকার এবং দল ক্ষতিগ্রস্ত হলে তার দায়টা কে নিবে? বিএনপি ছাড়া এই দেশে এখন বিকল্প রাষ্ট্র পরিচালনার জন্য বিকল্প রাজনৈতিক শক্তি তো নাই বাংলাদেশে। তাহলে সেই দল এবং সেই সরকারকে যে আপনারা এইভাবে ক্রমাগত সমালোচনার মুখে ফেলে ক্ষতিগ্রস্ত করছেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন, ভবিষ্যতে যে জাতীয় নির্বাচন আসবে, এই সবগুলো উপাদান তো সামনে আসবে, আমাদেরকে ফেস করতে হবে। তখন মানুষ যদি বিএনপির বিমুখ হয় তাহলে ভোটটা কোন দিকে যাবে? যারা রাষ্ট্র পরিচালনা আসবে, কারা আসবে? ৭১-এর পরাজিত শক্তি, ধর্মীয় গোষ্ঠী, অন্যান্য যাদেরকে আমরা মনে করি রাষ্ট্রের জন্য নিরাপদ নয়, হয় তারা আসবে, অথবা যদি কোনোভাবে 5 বছরের মধ্যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার পুনর্বাসিত হয়ে যায় কোনো পন্থায়, তাহলে তারা আসবে। কিন্তু এদিকে এসে এই যে গণহত্যাকারী ফ্যাসিবাদ তারা, কিংবা ৭১-এর গণহত্যাকারী, ধর্মীয় লেবাসে যারা অধর্মের কাজ করে, এই দুই শক্তির কোনোটাই এই দেশের মঙ্গল বয়ে আনবে এটা মেজরিটি মানুষ বা আমরা মনে করি না। তাহলে আমরা চাই বিএনপি একটা বেটার বিএনপি হোক, যেই বিএনপিতে এইরকম সমালোচনার যোগ্য কাজগুলো কমে আসবে। একেবারে শূন্যতা আনা যাবে না, কিন্তু প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষরা যদি এরকম করেন, যারা তার প্রিয় ভাজন বলে জানি, এর দায়টা কিন্তু পরোক্ষভাবে সবাই আলটিমেটলি প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলবেন যে তার কাছের লোকরা এইসব করছে, কিভাবে করছে, তারা পার পেয়ে যাচ্ছে কিভাবে। সুতরাং এইটা আমি আমার স্ট্যাটাসে অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনি এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন দলের এবং সরকারের ক্ষতি তত বাড়বে। তারা অপরাধ না করলে, ভুল না করলে, দোষ না করলে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে, আমরা যাতে তাদের পক্ষ নিয়ে ডিফেন্ড করতে পারি। আর যদি তারা ভুল করে থাকেন তাহলে তারা সেটার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আর ভুল না করেন সে পথে চলে আসেন। আর যদি গুরুতর ভুল হয় তাহলে সরকারের যে সিস্টেম আসছে তাহলে তাদেরকে একটু অন্য কাজে করতে হবে, কারণ দল আছে, রাজনীতি আছে, অনেক কাজ আছে, মানে সেটা তো সবাইকেই মন্ত্রী হতে হবে এমন নয়। আমি বলছি ন্যায়সঙ্গতভাবে সুরাহা। আর আপনাদের যেটা একটা নিউজ যে কোনো সংবাদ মাধ্যমের সেটাকে তুলে নিলে নাই হয়ে যায় না, এই যুগে তুষার ভাই নাই হয়ে যায়, আকাশে বাতাসে ছড়িয়ে থাকে, সেটার ব্যবহার অনেক গুণ বেড়ে যায়। আসবো আপনার কাছে, সন্দেহ প্রকাশ করেছিলাম যে বেড়ে যাবে।